আচ্ছা, শুরু করবো সেমিকন্ডাক্টর ডায়োড দিয়ে। তো আমি গত ক্লাসে মনে হয় একটু বলছিলাম যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর কি। প্রথমটা হলো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, দেন ইনসুলেটর। আমরা যদি এই যত ধরনের মেটেরিয়ালস আছে সেগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে এই তিনটে ক্যাটাগরিতে আমরা ক্লাসিফাই করতে পারি: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটর। কন্ডাক্টর মানে হলো যার ভিতর দিয়ে, গত ক্লাসে বলছিলাম যে ইলেকট্রিসিটি ফ্লোটা হাই থাকবে, যেটার কন্ডাক্টিভিটি হাই থাকবে, অর্থাৎ পরিবাহিতা। পরিবাহিতা বলতে কিসের পরিবাহিতা? পরিবাহিতা হলো চার্জের পরিবাহিতা। চার্জের ফ্লো অনেক বেশি থাকবে, সহজেই চার্জ ফ্লো হইতে পারবে। যেই যেগুলোর ভিতর দিয়ে সহজেই চার্জ ফ্লো হইতে পারবে সেইগুলোকে আমরা বলতেছি কন্ডাক্টর। অর্থাৎ কন্ডাক্টরের, সি দিয়ে আমি কন্ডাক্টর বুঝাইতেছি, কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি হাই। সরি, কন্ডাক্টিভিটি অনেক হাই, অনেক বেশি থাকে। আর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কম, কম থাকে। আমি রেজিস্ট্যান্স বা রোধ বুঝাইতেছি। কন্ডাক্টিভিটি, পরিবাহিতা অনেক বেশি আর রেজিস্ট্যান্স অনেক কম। এটা এটা আমরা এখানে হাই লিখতে পারি, হাই। আচ্ছা, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটিটা মডারেট, মানে চার্জ ফ্লো হবে বা কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেটা কন্ডাক্টরের চাইতে কম। আর সেমিকন্ডাক্টরের আবার রেজিস্ট্যান্সটা কন্ডাক্টরের চাইতে বেশি। আর ইনসুলেটর যেটা অন্তরক, সেমিকন্ডাক্টর হলো, কন্ডাক্টর হলো পরিবাহী, সেমিকন্ডাক্টর হলো অর্ধপরিবাহী, আর ইনসুলেটর যেটা সেটা হলো অন্তরক। অন্তরক মানে অ্যাকচুয়ালি যার রেজিস্ট্যান্স অনেক বেশি, রেজিস্ট্যান্স অনেক বেশি, রেজিস্ট্যান্স অনেক হাই, কিন্তু কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি মানে কি, পরিবাহিতা অনেক কম, যার ভিতর দিয়ে খুবই কম অ্যামাউন্ট, টেন্স টু জিরো, অ্যাকচুয়ালি কোনো কারেন্ট বা কোনো ইলেকট্রিসিটি ফ্লো হবে না। গত ক্লাসে বলছিলাম যে যে কোনো ধরনের মানে শুকনা কাঠ অথবা প্লাস্টিক, হ্যাঁ, এইগুলা সাধারণত ইনসুলেটর হিসেবে কাজ করে। তাহলে কন্ডাক্টর এবং ইনসুলেটর, এই দুটার মাঝামাঝি যে ইয়েটা, যার কন্ডাক্টিভিটি এবং রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স, সেটা অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর। তো এই কোর্সের আমাদের মেইন কন্টেন্ট হলো এই সেমিকন্ডাক্টর রিলেটেড। অর্থাৎ আমরা কন্ডাক্টরকেও ফোকাস করব না, আবার ইনসুলেটরকেও ফোকাস করব না। আমাদের মেইন ফোকাস থাকবে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। আমরা বাংলায় সেমিকন্ডাক্টর এরিয়া বলি অর্ধ অর্ধ পরিবাহী। তো আমরা এই এই অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টরকে আমরা হাইলাইট করব। তো এই সেমিকন্ডাক্টরের আবার কিছু ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন গুলো আমরা দেখব, এবং তারপরে আমরা এই সেমিকন্ডাক্টর রিলেটেড, এই যে এখানে প্রথম চ্যাপ্টারে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড, তো এই সেমিকন্ডাক্টর ডায়োড এবং ডায়োড রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেইগুলো আমরা সলভ করব। তাহলে আমাদের খুব ভালো মতো একটু দেখতে হবে, জানতে হবে যে তাহলে সেমিকন্ডাক্টর কি। সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর যদি আমরা কন্ডাক্টিভিটির রেসপেক্টে, পরিবাহিতার রেসপেক্টে ডিফাইন করি, তাহলে সেমিকন্ডাক্টর হলো সেই ধরনের ম্যাটেরিয়াল যাদের কন্ডাক্টিভিটি কন্ডাক্টরের চাইতে কম, কিন্তু ইনসুলেটরের চাইতে বেশি। একটু ভালো করে খেয়াল করো, কন্ডাক্টিভিটি মানে পরিবাহিতার রেসপেক্টে যদি আমি সেমিকন্ডাক্টরকে ডিফাইন করি, তাহলে সেই আমরা সেইগুলো মেটেরিয়ালকেই সেমিকন্ডাক্টর বলবো যাদের কন্ডাক্টিভিটি কন্ডাক্টরের চাইতে কম, মানে পরিবাহিতা কন্ডাক্টরের চাইতে কম, কিন্তু ইনসুলেটরের চাইতে বেশি। আর যদি রেজিস্ট্যান্সের রেসপেক্টে আমরা ডিফাইন করি সেমিকন্ডাক্টরকে, তাহলে সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি হলো কন্ডাক্টরের চাইতে বেশি। যার রেজিস্ট্যান্স যত কম তার পরিবাহিতা তত বেশি।
আর যার রেজিস্ট্যান্স যত বেশি তার পরিবাহিতা তত কম, মানে বাধা দেওয়ার ক্ষমতা তার তত বেশি। রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্লোকে, চার্জের ফ্লোকে বাধা প্রদান করে। তো এখন রেজিস্ট্যান্স যত বেশি হবে ইলেকট্রিক চার্জ তত কম ফ্লো হবে, ফলে তার পরিবাহিতা তত কম হবে। আচ্ছা, তাহলে সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটিটা হলো কন্ডাক্টরের চাইতে বেশি বাট ইনসুলেটরের চাইতে কম। যার কারণে কন্ডাক্টরের চাইতে, যেহেতু সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স বেশি, ফলে কন্ডাক্টরের চাইতে এর কন্ডাক্টিভিটিটা কম বা পরিবাহিতা কম। আবার ইনসুলেটরের চাইতে যেহেতু সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কম, তাই এটার ভিতর দিয়ে সহজেই এই ইনসুলেটরের চাইতে বেশি চার্জ ফ্লো হয় বা ইলেকট্রিসিটি ফ্লো হয়। আরেক ধরনের ডেফিনেশন আছে সেমিকন্ডাক্টরের, সেটা হলো ইলেকট্রন বিন্যাস, যেটা তার উপরে আমরা এই যে এই 2n² ফর্মুলা আমরা সবাই মোটামুটি জানি। ইলেকট্রন বিন্যাসের যে কক্ষপথের যে ফর্মুলাগুলো ছিল, শক্তি স্তরের 2n², যে একটা করে শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। অনেকটা এটা বোর পরমাণু মডেলের মতো ছিল। বোর পরমাণু মডেল, যে একটা শক্তি স্তরে আমরা জানি 2n² নাম্বার অফ ইলেকট্রন থাকতে পারে। এই যে এক নাম্বার স্তর, তারপরে 2 নাম্বার শক্তি স্তর, প্রতিটা সার্কেল হলো একটা করে শক্তি স্তর। 1 নাম্বার শক্তি স্তর, এখানে n হলো শক্তি স্তরের নাম্বার। জয়েন্ট n রিকোয়েস্ট ইকুয়াল, দিচ্ছে। আচ্ছা আবার একটু দিতে বলো তো। এখানে n হইল শক্তি স্তরের, n ইকুয়াল হইতে পারে হইতে পারে। তাহলে যদি 1 হয় তাহলে সেটা 1 নাম্বার শক্তি স্তর, সেকেন্ড, থার্ড স্তর, এইরকম। তাহলে এটা 2n² নাম্বার অফ ইলেকট্রন থাকতে পারবে এক একটা শক্তি স্তরে। তো যখন আমার n এর মান 1, n এর মান যখন 1, তখন সেখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টা ইলেকট্রন। এটা একটা ইলেকট্রন, এটা আর একটা ইলেকট্রন। n এর মান যদি 2 হয় তাহলে 2n² মান আসতেছে 8। তখন এই দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারবে। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। এগুলো দ্বারা আমি ইলেকট্রন বুঝাইতেছি মনে করো। সিমিলারলি n এর মান যদি 3 হয়, n এর মান যদি 3 হয় তাহলে তৃতীয় শক্তি স্তরে 2n² মানে 18টা ইলেকট্রন থাকতে পারবে। n এর মান যখন 3, n এর মান যদি 3 হয় তাহলে এটার মান আসতেছে 18। তার মানে থার্ড যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে এইভাবে 18টা ইলেকট্রন থাকতে পারবে। এই 9 দুগুণ 18টা ইলেকট্রন থাকতে পারবে যখন n এর মান 3 হবে। তো এইগুলা জানিয়ে আমরা যে ইলেকট্রন বিন্যাসে করা হয় এই। আচ্ছা, এখন কথা হলো যে সেমিকন্ডাক্টর হইল যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে এক্স্যাক্টলি 4টে ইলেকট্রন থাকবে। সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর হলো যে সকল, এই যে শক্তি স্তর, যদি 3টা সেল হয় তাহলে থার্ড সেলটা হলো আউটার শক্তি স্তর, আউটার এনার্জি, কি বলবো, এনার্জি সাইকেল মনে করো, এনার্জি সার্কেল মনে করো, আউটার এনার্জি সার্কেল লাস্টেরটা। যদি 4টা হয় তাহলে 4 নাম্বারটা হলো ইয়ে। তো এই সেমিকন্ডাক্টর হলো যে আউটার শেল যেগুলো আছে, এখানে লিখতে একটু সমস্যা হচ্ছে, আমার মাউস ওয়েবটা না এখন।
এমনি বলতেছি যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে এক্স্যাক্টলি 4টা ইলেকট্রন থাকবে। যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকবে, সেইগুলোকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। এখন এইটা আমরা ইলেকট্রন বিন্যাস তো দেখলাম, 2n² ফর্মুলা দিয়ে আমরা শক্তি স্তরে ইলেকট্রন গুলা বসাবো। দেখো আমরা আহ, কিছু মৌল নিব। সিলিকন, সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। আর একটা মৌল নিব আমরা, জার্মেনিয়াম। জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 32। আচ্ছা, সেমিকন্ডাক্টরের ডেফিনেশন কি বললাম? যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে এক্স্যাক্টলি 4টা ইলেকট্রন থাকে, সেইগুলোকে আমরা বলতেছি সেমিকন্ডাক্টর। দেখি জার্মেনিয়াম, সিলিকনের 14টা আর জার্মেনিয়ামের 32। এদেরকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, আমি দেখি। আচ্ছা, এন আমি 2n² ফর্মুলা দিয়ে বসাবো। 2n², তার মানে প্রথম শক্তি স্তরে আমার বসবে কয়টা? n এর মান 1, বসবে হলো 2টা ইলেকট্রন, 2টা। তারপর n এর মান যদি 2 বসাই তাহলে বসবে আমার 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। তাহলে আমার হইল কয়? এখানে সিলিকনের ইলেকট্রন হলো 14টা, অলরেডি 2 আর 8 10টা বসে গেছে। তার মানে আউটার যে আরেকটা শেল লাগবে, সেখানে আমার কয়টা বসবে? বাকি থাকলো কয়টা? 4টা। তার মানে এই যে আউটার শেল, সর্ববহিস্থ শক্তি স্তর যেটা, সেটা 3 নাম্বার 4 নাম্বার এই পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সেই ইয়েগুলো হবে। তাহলে আমরা দেখতেছি সর্ববহিস্থ শক্তি স্তরে নাম্বার অফ ইলেকট্রন হইল 4টা। সিমিলারলি আমরা যদি জার্মেনিয়ামের চিন্তা করি, তাহলে একটু দেখি। জার্মেনিয়াম হলো 32। জার্মেনিয়াম 32 মানে কত? তার মানে 2n অনুযায়ী, 2n ফর্মুলা অনুযায়ী আমাদের প্রতি শক্তি স্তরগুলোতে প্রথম শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নম্বর শক্তি স্তরে 18টা এবং 4 নম্বর শক্তি স্তরে 32টা, 5 নম্বর শক্তি স্তরে বসবে হলো কয়টা? 5 নম্বর হলে 25, 50টা। এইভাবে ইলেকট্রন বসতে পারে প্রতিটা শক্তি স্তরে। n এর মান 1 হলে 2, এখানে n এর মান হলো প্রথমটায় 1, 2, 3, 4, 5। খেয়াল করে দেখো, n এর মান যখন 1 হয় তখন 2n² মান হলো 2। n এর মান যদি 2 হয় তাহলে 2n² এর মান হচ্ছে 8। এইগুলা হলো n = 1, 2, 3, 4, 5, এইগুলা হলো শক্তি স্তরের নাম্বার। এই যে শক্তি স্তরের নাম্বার, এখন এই যে 32টা ইলেকট্রন, 32টা ইলেকট্রন মানে 32 মিলাইতে হলে আমার কত লাগতেছে? 2 + 8 + 18। তাহলে কত হচ্ছে দেখো, 2, 8, 18। তাহলে 18 আর 8 26 আর 2 28। বাকি থাকতেছে কয়টা ইলেকট্রন? 32 মিলতে, জার্মেনিয়ামের 32 মিলতে লাগতেছে আরো 4টা ইলেকট্রন। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা বসবে, পরের শক্তি স্তরটা বসবে, তাহলে 10টা হইলো। আর আমার 32টা মিলাইতে হবে। 18টা বসবে পরে 3 নাম্বার শক্তি স্তরে, তাহলে 28টা হইলো। 4 নাম্বার শক্তি স্তরে আমার 4টা বসবে। এই যে এখন দেখো, প্রথমটাই মনে করো 2টা বসলো, পরেরটায় 8টা বসলো, তারপরেরটায় 18টা বসলো। তাহলে 18 আর 10 28, বাকি থাকলো কয়টা? 4টা। সর্ববহিস্থ শক্তি স্তরে আউটার যে শক্তি স্তর, সেটাতে 4টা ইলেকট্রন থাকবে। যে সকল মৌলের এইরকম ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে যে আউটার শেলে সর্বনিম্ন শক্তি স্তরে 4টা, এক্স্যাক্টলি 4টা ইলেকট্রন থাকবে, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলবো।
সিলিকন আছে, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরে খুব বেশি ইউজ করা হবে, বারবার বলবো আমরা সিলিকন অথবা জার্মেনিয়াম। আরো একটা খুব কাছের মানে পারমাণবিক সংখ্যার সেমিকন্ডাক্টর আছে, সেটা হলো কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা আমরা জানি, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। 6কে মিলাইতে হলে কত? প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন বসবে, আর এরপরে যে শক্তি স্তর সেটাতে 4টা ইলেকট্রন থাকবে। তাহলে যে সকল মৌলকে ইলেকট্রন বিন্যাস করলে তাদের আউটার শেলে সর্ববহিস্থ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকবে, তাদেরকে বলা হয় সেমি কন্ডাক্টর। এখন তাহলে সেমিকন্ডাক্টর জানলাম। আমরা যদি কন্ডাক্টর ডিফাইন করি, কন্ডাক্টরের সর্ববহিস্থ শক্তি স্তরে 4-এর কম ইলেকট্রন থাকবে, আর ইনসুলেটরের সর্ববহিস্থ শক্তি স্তরে 4-এর বেশি ইলেকট্রন থাকবে। অর্থাৎ আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরকে যদি এখন ক্যাটাগরি অনুযায়ী, ইলেকট্রনিক ক্যাটাগরি অনুযায়ী ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো, সেমিকন্ডাক্টরে নাম্বার অফ ইলেকট্রন এক্স্যাক্টলি 4। আউটার শেলে সর্ববহিস্থ শক্তি স্তরে এক্স্যাক্টলি 4টা ইলেকট্রন থাকবে। কন্ডাক্টরে লেস দেন 4। লেস দেন 4 বলতে কি, 1টা 2টা 3টা যে কোনোটাই হইতে পারে, অবশ্যই 0টা না। লেস দেন 4। আর ইনসুলেটরে হলো গ্রেটার দেন 4। গ্রেটার দেন 4। তাহলে এগুলো কি? এটা হলো যে সকল মৌলের এক্স্যাক্টলি 4টা ইলেকট্রন থাকে, সেইগুলোকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর 4টার চেয়ে যদি কম ইলেকট্রন থাকে, 4টার চেয়ে কম ইলেকট্রন আউটার শেলে, 4টার চেয়ে কম ইলেকট্রন বলতে আমি বুঝাইতেছি 1 2 3, এইগুলো যদি থাকে তাহলে সেইগুলো হলো কন্ডাক্টর। আর ইনসুলেটর হলো 4টার চেয়ে বেশি ইলেকট্রন। যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে 4টার চেয়ে বেশি ইলেকট্রন থাকে, মানে 5 6 7 8, এই 4টার চেয়ে বেশি ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় ইলেকট্রনের উপর বেস করে কন্ডাক্টরের এবং ইনসুলেটরের ডেফিনেশন। এখন আরেকটা বিষয় আমাদের একটু জানতে হবে, সেটা হলো এনার্জি ব্যান্ড। আমরা হোয়াইট বোর্ডও ইউজ করতে পারি, বইয়ে বারবার লিখতেছি। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। মাঝে মাঝে একটু ইকো হয়। আমরা তো ডেফিনেশন গুলো দেখলাম, আমরা এবার দেখবো এনার্জি ব্যান্ড। আমরা কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এগুলোর নাম জানি। দেখো, কন্ডাকশন ব্যান্ড, সিবিতে আমি বুঝাইতেছি কন্ডাকশন ব্যান্ড, আর ভিভিতে বুঝাইতেছি হইলো ভ্যালেন্স ব্যান্ড। তাহলে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড সব দুটাতেই ইলেকট্রন থাকে। এগুলো দ্বারা আমি বুঝাইতেছি হলো ইলেকট্রন। এই এক্সাইটেড ইলেকট্রন গুলা কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করে, অর্থাৎ এরা
এইরকম মুভেবল অবস্থায় থাকে, একটা থেকে আরেকটাতে ইলেকট্রন যায় বা চার্জ ফ্লো হয়। এখন এই চার্জের ফ্লোটা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি। যত দ্রুত ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাইতে পারবে তার পরিবাহিতা তত বেশি হবে। তার মানে কি, এই যে মাঝে দেখো আমি একটু গ্যাপ রাখছি, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ রাখছি, এই গ্যাপটাকে বলা হয় ইজি। ইজি ইজি মিন্স এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড। ভিবিতে ভ্যালেন্স ব্যান্ড আর সিভিতে হইল কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন ফ্লো হয়। এখন এই ফ্লোটা যত সহজে, যত ইজিলি ফ্লো হবে, তার পরিবাহিতা কন্ডাক্টিভিটি তত বেশি হবে, তার রেজিস্ট্যান্স তত কম হবে। তো কন্ডাকশন ব্যান্ড কন্ডাক্টরের ক্ষেত্রে এই গ্যাপটা খুবই কম, নাই বললেই চলে। অর্থাৎ আমরা যদি সিবি কন্ডাক্টর এর জন্য চিন্তা করি, কন্ডাক্টর কন্ডাক্টরের জন্য এই ইয়েটা হলো মানে মোটামুটি একটা আর একটাকে টাচ করে থাকে, একটা আর একটাকে টাচ করে থাকে। এটা হলো এটা হলো ভিবি আর এটা হলো সিবি ফর কন্ডাক্টর। এটা হইলে কি হচ্ছে, যে যেহেতু ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড একটা আর একটাকে টাচ করে আছে, তার মানে তাদের মধ্যে সহজেই ইলেকট্রনের আদান প্রদান হইতে পারে। অর্থাৎ এনার্জি গ্যাপ যেটা যে আছে, এনার্জি গ্যাপ নামে যে শব্দটা আছে, সেই এনার্জি গ্যাপটা হলো কন্ডাক্টরের ক্ষেত্রে খুবই কম বা টেন্স টু জিরো। কন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা হলো নেগলিজিবল বা টেন্স টু জিরো। এটা হলো কন্ডাক্টরের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা খুবই কম, ফলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে সহজেই ইলেকট্রন ফ্লো হইতে পারে, যার কারণে কন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা বেশি। এবং এই যে গ্যাপ কম, এই এনার্জি কম লাগে। অর্থাৎ এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে হলে যে পরিমাণ এনার্জি দরকার, সেটা হলো ইজি পরিমাণ। এনার্জি গ্যাপটা ওভারকাম করে কন্ডাকশন ব্যান্ডে যাইতে হবে। তো এখানে যেহেতু এই কন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু এখানে এনার্জি গ্যাপ নাই, তারা একটা আর একটাকে টাচ করে থাকে ভিভি আর সিভি, ফলে এখানে এনার্জি গ্যাপ টেন্স টু জিরো হওয়ার কারণে সহজেই ইলেকট্রনের ফ্লো হয়, ফলে কন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা বেশি থাকে। এরপরে হইল সেমিকন্ডাক্টর। অবশ্যই সেমিকন্ডাক্টরের এখানে একটা এনার্জি গ্যাপ থাকবে। আমরা যদি সেমিকন্ডাক্টর চিন্তা করি, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, তাহলে দেখা যাবে এটা হলো সিবি আর এটা হলো ভিভি, এবং এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে। এই এনার্জি গ্যাপ গুলা ইলেকট্রন ভোল্টে রিপ্রেজেন্ট করা হয়। এনার্জি গ্যাপ গুলা ইভিতে লেখা হয়, সামথিং ইলেকট্রন ভোল্ট। তো দেখা যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এই এনার্জি গ্যাপের কারণে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে, যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে খুবই ইজিলি ইলেকট্রন ফ্লো হইতে পারতো, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটা হয় না, যেহেতু এখানে একটা এনার্জি গ্যাপ আছে। সুতরাং এই পরিমাণ এনার্জি পাওয়ার পরই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলা কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারে। তাহলে এটা হলো আমাদের সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে দেখা যাচ্ছে যে একটা এনার্জি গ্যাপ আছে কন্ডাক্টরের চাইতে বেশি। এইগুলোর নিউমেরিক ভ্যালু আছে, আমার এক্স্যাক্টলি নিউমেরিক ভ্যালুটা মনে নেই যে এনার্জি গ্যাপটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কত হবে। সামথিং ইলেকট্রন ভোল্ট হবে, সামথিং ইলেকট্রন ভোল্ট। 2-3 এই ধরনের ইলেকট্রন ভোল্ট হবে সিবি এবং ভিভির ক্ষেত্রে। আমরা দেখিয়ে দিই।
এই যে এখানে দেখাইতেছে, দেখো এই রাইট সাইডে, এখানে যেটা রাইট সাইডে আছে দেখা যাচ্ছে কি? জি স্যার। এই যে এটা এই ফিগারটা আমরা দেখি, ধরো এই ফিগারটা যদি দেখো, দেখো রাইট সাইডে যেটা সেটা হলো কন্ডাক্টরের, উপরে হলো কন্ডাকশন ব্যান্ড, এই যে এটা কি বলবো, ইয়েলো কালারের মতো যেটা সেটা হলো কন্ডাকশন ব্যান্ড, আর নিচে যেটা গ্রিন কালার এর মতো সেটা হলো ভ্যালেন্স ব্যান্ড। তো এটা এখানে যেটা দেখতেছি, দেখো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড একটা আরেকটাকে টাচ করে আছে, অর্থাৎ এদের মধ্যে কোনো এনার্জি গ্যাপ নাই বললেই চলে। এরপরে সেকেন্ড যেটা, রাইট সাইড থেকে সেকেন্ড যেটা সেটা হলো সেমিকন্ডাক্টর। দেখো সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপ আছে। আর লাস্টে যেটা সেটা হলো ইনসুলেটর। ইনসুলেটরে দেখতেছো যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে হিউজ অ্যামাউন্ট একটা গ্যাপ আছে, এনার্জি গ্যাপ। ফলে ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন ফ্লো হয় না, যার কারণে ইনসুলেটরের ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারে না, যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ব্যান্ড গ্যাপ থাকে। এই পরিমাণ এনার্জি, এই ব্যান্ড গ্যাপ ওভারকাম করার জন্য এই পরিমাণ এনার্জি কখনোই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো পায় না। না পাওয়ার কারণে এরা কখনোই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারে না, ফলে এখানে কোনো ইলেকট্রনের ফ্লো হয় না বা চার্জ ফ্লো হয় না, যার কারণে ইনসুলেটরের ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হয় না। দেন হলো সেমিকন্ডাক্টরে অল্প পরিমাণ ব্যান্ড গ্যাপ থাকে, বাট সেটা ইনসুলেটরের মতো এতটা বেশি না, ফলে এখানে কিছু পরিমাণ ইলেকট্রন ফ্লো হয়, যার কারণে এখানে সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে কিছুটা ইলেকট্রিসিটি ফ্লো হয়। এন্ড লাস্টে যেটা সেটা ছিল আমাদের কন্ডাক্টর, যার পরিবাহিতা অনেক বেশি। কেন? এখানে আমাদের কোনো এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ থাকে না, ফলে সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ফ্লো হইতে পারে। তো এটা হলো আমাদের সেমিকন্ডাক্টরের বা কন্ডাক্টরের এইগুলা হলো ব্যান্ড গ্যাপ আমি দেখালাম তোমাদের। ইনসুলেটরেরটা তো বললামই। যেটা দেখাইতে চাচ্ছিলাম যে এগুলো নিউমেরিক ভ্যালু আছে, কতটা দরকার সেই ভ্যালুগুলো আছে। এখানে দেখো, এটা যদি আমরা দেখি একটু, প্রথমটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এই যে এখন যে ফিগারটা আমি করতেছি, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এই যে এখন দেখো, এখন মানে আর একটু ভালো দেখা যাবে। এই যে দেখো, প্রথমে যেটা ইনসুলেটর, ফুল ভ্যালেন্স ব্যান্ড আর এমটি কন্ডাকশন ব্যান্ড, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দেখা একটা এনার্জি গ্যাপ আছে, সেটা কত? গ্রেটার দেন 9 ইলেকট্রন ভোল্ট। 9 ইলেকট্রন ভোল্টের চাইতেও বেশি একটা এনার্জি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটা কত? 10⁻1 ইলেকট্রন ভোল্ট। আর কন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো এনার্জি গ্যাপই নাই। তো এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে হলে এই পরিমাণ এনার্জি, যে পরিমাণ এনার্জি গ্যাপ থাকবে বা ব্যান্ড গ্যাপ থাকবে, সেই পরিমাণ এনার্জি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনের পাইতে হবে, তারপরেই সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারবে। তো যেহেতু এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি গ্যাপ থাকে, ফলে তারা মুভ করতে পারে না, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চার্জ ফ্লো হয় না বা ইলেকট্রনের ফ্লো হয় না। তাহলে এটা আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামও দেখলাম সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এবং ইনসুলেটরের। আচ্ছা, এরপরে আমরা তাহলে কন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের এবং এগুলোর উপর ভিত্তি করে আমরা কন্ডাক্টর ক্ষেত্রে কতটা গ্যাপ থাকে বা ব্যান্ড গ্যাপ থাকে সেগুলো আমরা দেখলাম। তো এখন স্যার কিছু আমরা বোঝা যায়নি আর স্যার। যেটা দেখবো,
হ্যালো স্যার আপনার কথাগুলো অনেক বেড়ে বেড়ে আসে। গিয়েছিল। ও আচ্ছা, সবাইকে ক্লিয়ার শুনতেছো না? মানে প্রবলেম হচ্ছে? মানে আমার জি এখানে স্যার। নেটের প্রবলেম না, তোমাদের ইন্ডে প্রবলেম? স্যার সম্ভবত আপনার নেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা, হইতে পারে নেট, মানে অনেক সময় আপ ডাউন করতেছে তো, বাফারিং হইতে পারে। আমি একটু যে আমি কি কি পড়াইলাম সেটা, যে ইনসুলেটর, কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর, এইগুলার ক্লাসিফিকেশন, ডেফিনিশন আমরা কি কিভাবে শিখলাম সেটা আমি দেখালাম, এবং করসপন্ডিং ব্যান্ড গ্যাপ, মানে ব্যান্ড গ্যাপের উপর ভিত্তি করে কন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ কেমন হয়, সেমিকন্ডাক্টরে কেমন হয়, ইনসুলেটরে কেমন হয়, এই জিনিসগুলো আমি তোমাদের দেখালাম। এখন এখন আমরা ফুললি কনসেন্ট্রেট করব সেমিকন্ডাক্টরের উপরে। আমরা ফুললি এখন আমাদের কনসেন্ট্রেশন থাকবে সেমিকন্ডাক্টরের উপরে। এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমাদের ফুল কনসেন্ট্রেশন সেমিকন্ডাক্টরের উপরে। ও সরি, এখানে এমআই হবে একটা, সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহীর উপরে আমাদের ফুল কনসেন্ট্রেশন, মানে এই কোর্সটা মেইনলি ফোকাস করা হয়েছে সেমিকন্ডাক্টরের উপরে। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে আমরা ইনসুলেটর, ঠিক আছে, ইনসুলেটরের ভিতর দিয়ে যেহেতু ইলেকট্রিসিটি ফ্লো হয় না, তার মানে ইনসুলেটর আমরা বাদ দিলাম, কিন্তু কন্ডাক্টরের ভিতর দিয়ে তো সেমিকন্ডাক্টরের চাইতে বেশি ইলেকট্রিসিটি ফ্লো হয় বা কারেন্ট ফ্লো হয়, চার্জ ফ্লো হয়, তাহলে আমরা কন্ডাক্টরকে বাদ দিয়ে কেন সেমিকন্ডাক্টরকে ফোকাস করতেছি? অর্থাৎ মেজর ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কেন সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি, কন্ডাক্টর দ্বারা তৈরি না কেন? এটা একটা প্রশ্ন, যে কেন তাহলে আমরা সেমিকন্ডাক্টরকে ফুল কনসেন্ট্রেশনের ভিতরে রাখতেছি এবং আমরা ইনসুলেটর এবং কন্ডাক্টরকে কেন বাদ দিচ্ছি। তো বিষয়টা হলো, এই সেমিকন্ডাক্টরের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, সেটা হলো সেমিকন্ডাক্টরের টেম্পারেচার বাড়ার সাথে সাথে, অর্থাৎ সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলো, এদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে এদের কন্ডাক্টিভিটিও বাড়তে থাকে। মানে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলোর টেম্পারেচার বাড়ার সাথে সাথে এদের কন্ডাক্টিভিটিও বাড়তে থাকে। অর্থাৎ রেজিস্ট্যান্স সেমিকন্ডাক্টরের টেম্পারেচার বাড়লে, টি দ্বারা আমি টেম্পারেচার বা তাপমাত্রা বুঝাইতেছি, সেমিকন্ডাক্টরের টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটিটা কমে। রেজিস্টিভিটি কমতে থাকে, অর্থাৎ সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমতে থাকে। এখন যদি টেম্পারেচার বাড়ে, রেজিস্টিভিটি যদি কমে, তাহলে কি হবে? তাহলে এটার কন্ডাক্টিভিটি আবার বাড়ে, কন্ডাক্টিভিটি বাড়ে। রেজিস্টিভিটি মানে কি? রেজিস্ট্যান্স মানে হলো তোমার বাধা প্রদান করা, যাতে সহজেই ইলেকট্রিসিটি বা চার্জ ফ্লো না হইতে পারে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা গেছে টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে। রেজিস্ট্যান্স কমা মানে তার বাধা দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। বাধা দেওয়ার ক্ষমতা যখন কমতে থাকবে তখন তার কন্ডাক্টিভিটিটা আবার বাড়বে। অর্থাৎ নর্মাল অবস্থায় সেমিকন্ডাক্টর যে পরিমাণ কন্ডাক্টিভিটি শো করে, সেখানে যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তাহলে তার কন্ডাক্টিভিটিটা আস্তে আস্তে আরো বাড়তে থাকে। এই প্রপার্টির কারণে অ্যাকচুয়ালি
আমরা সেমিকন্ডাক্টরকে চুজ করতেছি। যে ডিভাইস যখন অপারেশনে থাকে তখন সেখানে টেম্পারেচার বাড়ে, অবশ্যই অপারেশনে থাকলে অন থাকলে সেখানে একটা হিট জেনারেট হয়, টেম্পারেচার বাড়তে থাকে। এখন এই টেম্পারেচার বাড়লে সেমিকন্ডাক্টরের এই টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সটা কমতে থাকে, রেজিস্ট্যান্স যদি কমতে থাকে তাহলে তার কন্ডাক্টিভিটিটা বাড়ে। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স এর জন্যই মোস্ট অফ দ্য ডিভাইসেস, ইলেকট্রনিক্স ডিভাইসেস আর মেড বাই সেমিকন্ডাক্টর। তো এখন তাহলে আমরা এই জন্যই সেমিকন্ডাক্টরকে ফোকাস করতেছি। এখন এই সেমিকন্ডাক্টরের আমরা ক্লাসিফিকেশন দেখব। এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা হলো সেমিকন্ডাক্টরের ডেফিনেশন, সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটি কেমন হয়, সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কেমন হয়, সেমিকন্ডাক্টরের ইলেকট্রন বিন্যাস কেমন, সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কেমন, এইগুলো আমরা দেখছি। এখন দেখবো আমরা টাইপস অফ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন। টাইপস অফ এসসি, আমি এসসি লিখলাম। এখন থেকে আমি সেমিকন্ডাক্টর পুরোটা না লিখে এসসি লিখবো। এসসি দ্বারাই তোমরা বুঝে যাবা এসসি মিন্স সেমিকন্ডাক্টর, টাইপস অফ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মেইনলি দুই ধরনের, তোমরা একটু খাতা কলম কাছে রাখতে পারো, তাহলে অবশ্যই রাখতে পারো না, তোমাদের রাখা উচিত এবং রাখো। এই পয়েন্টগুলো একটু নোট ডাউন করে রাখো, তাহলে কি পড়াইতেছি এমনি অনলাইনে আমরা তো অ্যাকচুয়ালি ফিজিক্যাল ক্লাস আর অনলাইন ক্লাস তো সমান হবে না। ফিজিক্যালি ধরো তোমরা আমাকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারতা, এখনো করতে পারবা, কিন্তু বোর্ডে লিখে পড়ানো আর এইভাবে পড়ানোর মধ্যে একটু পার্থক্য আছে। তাই এবং তোমাদের কাছে তোমরা যদি সেই নোট ডাউনও না করো যে কি পড়াইতেছি, কি পয়েন্টগুলো যদি নোট ডাউন না করো, তাহলে তোমাদের পরবর্তীতে প্রবলেম হবে, পড়াগুলো বুঝতে প্রবলেম হবে। তাই শুরু থেকেই যা পড়াইতেছি সেইগুলো যদি একটু নোট ডাউন করো এবং এই রিলেটেড টপিকগুলো যদি বই বা নেট রেফারেন্স বই অথবা টেক্সট বই আর নেট থেকে একটু দেখো, তাহলে আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তোমরা কি পড়তেছো সেই জিনিসটা তোমাদের ট্র্যাক থাকবে। এমন হয় যে কিছু কিছু স্টুডেন্ট জানেই না যে কি পড়ানো হয়েছে ক্লাসে। টাইপস অফ এসসি, এবং আমাদের একাডেমিক কাউন্সিলে মিটিং হয়েছে, সেখানে সেই মিটিংয়ে ডিসিশন হয়েছে যে এখন থেকে যদি কোনো ধরনের খাতায় কপি পাওয়া যায়, তাহলে যার যার কপি পাওয়া যাবে তাদেরকে আবার এক্সট্রা ভাইবা হবে, এবং সেই ভাইভাতে বড় স্যাররাও থাকবেন, ক্লাস টিচার তো থাকবেনই, প্লাস অন্যান্য স্যাররাও থাকবে, তারাও প্রশ্ন করবেন ওই কোর্সের উপরে, এবং যে অ্যান্সার দিতে পারবে সে ওই প্রশ্নে নাম্বার পাবে, মানে ওই কোর্স রিলেটেড প্রশ্নের অ্যান্সার দিতে পারবে সে নাম্বার পাবে, আর যে অ্যান্সার দিতে পারবে না সে নাম্বার পাবে না, অর্থাৎ সে 0 পাবে, ইভেন সে ফেলও করতে পারে। তাই এখন এই যে স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল স্যার এই ম্যাথ রিলেটেড যে অঙ্কগুলা এগুলা তো স্যার কপি বলতে স্যার এগুলা তো সেম টাইপেরই লেখা হয় স্যার, এখানে তো স্যার কপি ব্যাপারটা না না না, আসলে কপি করলে বোঝা যায়। কেউ অ্যাম্পিয়ার দিতে ভুল হয়েছে যে 2 অ্যাম্পিয়ার হবে, এই অ্যাম্পিয়ারের জায়গায় কেউ 2 ভোল্ট লিখছে, এই 2 ভোল্ট চলতেছে চলতেছে চলতেছে, ঠিক আছে। কিছু কিছু যারা নিজে জানে বোঝে তারা 2 অ্যাম্পিয়ারই লিখতেছে, কিন্তু কেউ একজন সেটা সে না বুঝে হোক বা বুঝেই কোনো কারণে ভুল করছে, 2 ভোল্ট লিখছে, হবে 2 অ্যাম্পিয়ার, লিখছে 2 ভোল্ট। তোমাকে যদি আমি দেখাই তাহলে তুমি বুঝবা যে আসলে এই খাতাটা কপি হয়েছে কি হয়নি, এটা বোঝা যায়। তারপরেও হয়তো অনেক সময় আমরা 4 থাকলে 3 দিয়ে বা 2 দিয়ে ইয়ে করে যাই, কিন্তু এটা আসলে স্ট্রিক্টলি এখন ডিফাইন করা হয়েছে যে এই ধরনের যদি হয় তাহলে সেখানে টোটালি 0 দিতে, অথবা যে খাতাতে এরকম পাওয়া যাবে তাদেরকে আবার ভাইবা নিতে, এবং সেখানে আমাদের চেয়ারম্যান স্যার সহ অন্যান্য সিনিয়র ফ্যাকাল্টিরা থাকতে পারেন। এটা শুধুমাত্র এই কোর্সের জন্য না, ওভারঅল বিইউবিটির সব কোর্সের জন্যই। হ্যাঁ, তো ভাইবা নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে হ্যাঁ 2 জন আসলে পারে, তারা কোনো কারণে মিস্টেক করছে, তাদেরকে মার্কস দেওয়া হবে, বাকিরা 0 পাবে। তো এই জন্য তোমরা পারতপক্ষে যদি সুযোগ থাকে তাহলে এই ক্লাসের কি পয়েন্টগুলো, সব তো আর নোট ডাউন করা পসিবল না, কি পয়েন্টগুলো নোট ডাউন করা, দেন বইয়ের সাথে একটু সংযোগ রক্ষা করা, যে স্যার কই থেকে কি পড়াইলো
একটু দেখি এই ধরনের বিষয়গুলো। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম সেটা হলো টাইপস অফ এসসি, মানে সেমিকন্ডাক্টরের টাইপস বা ক্লাসিফিকেশন। তো এই সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি দুই ধরনের সেমিকন্ডাক্টর। একটা হলো ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আমি এসসি লিখলাম, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর একটা হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর দুই ধরনের, একটা হলো ইন্ট্রিনসিক আর একটা হলো এক্সট্রিনসিক। বাংলায় লিখে রাখতে পারো, ইন্ট্রিনসিক মানে বিশুদ্ধ, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, আর এক্সট্রিনসিক মানে হলো অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ বলতে অ্যাকচুয়ালি পিওর, মানে যেখানে কোনো ভেজাল নাই। পিওর সেমিকন্ডাক্টর যেগুলা, সেইগুলা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর ইমপিওর যেগুলা অবিশুদ্ধ হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর এবং অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, ইমপিওর। এই দুই ধরনের আমাদের সেমিকন্ডাক্টর আছে। ইন্ট্রিনসিক বিশুদ্ধ, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কোনগুলা? বিশুদ্ধ সেমিকন্ডাক্টর গুলা হলো সিলিকন, দেন জার্মেনিয়াম, জিই। সিলিকন, জার্মেনিয়াম এইগুলা হলো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের উদাহরণ। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকন, জার্মেনিয়াম এইগুলা। আর অবিশুদ্ধ বা ইমপিওর সেমিকন্ডাক্টর অথবা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনগুলো? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো, আমরা একটু পরেই দেখব, এন টাইপ, পি টাইপ। অ্যাকচুয়ালি লিখতে একটু প্রবলেম হচ্ছে এখানে আমার। এন টাইপ, এগুলো টাইপ লিখতেছে। হ্যাঁ, দুই ধরনের এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, দুই ধরনের, এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, এবং পি এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, এন টাইপ এবং পি টাইপ। তাহলে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর গুলো হলো পিওর সেমিকন্ডাক্টর, সিলিকন, জার্মেনিয়াম। আর এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর গুলো হলো ইমপিওর সেমিকন্ডাক্টর, যেমন এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। এইগুলো হলো এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। তো আমরা তাহলে ইন্ট্রিনসিক মানে কি? বিশুদ্ধ, আর এক্সট্রিনসিক মানে হলো অবিশুদ্ধ বা ইমপিওর। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর গুলা তাহলে কোনগুলো? যেগুলোতে অ্যাকচুয়ালি ভেজাল নাই। ভেজাল যেগুলাতে নাই সেগুলাকে আমরা বলতেছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর যেগুলাতে ভেজাল আছে সেগুলাকে আমরা বলতেছি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো অ্যাকচুয়ালি এখানে ভেজাল শব্দটা আমি ব্যবহার করতেছি, এখানে ভেজাল না, এখানে একটা টেকনিক্যাল টার্ম হবে, সেই টেকনিক্যাল টার্মটা আমরা একটু পরে দেখতেছি। অ্যাকচুয়ালি যে সকল সেমিকন্ডাক্টর গুলো ডোপিং করা হয় না সেগুলো হলো ইন্ট্রিনসিক, আর যে সকল সেমিকন্ডাক্টরে ডোপিং করা হয় সেগুলো হলো এক্সট্রিনসিক। তো এখানে একটা টার্ম আসতেছে, ভেজালের পরিবর্তে আমি ডোপিং শব্দটা ইউজ করতেছি। ডোপিং, ডোপিং শব্দটা হলো ডিও ডিওপিআইএনজি, ডোপিং, ডোপিং শব্দ। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ডোপিং করা হয় না, অর্থাৎ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ভেজাল নাই। এই ভেজালের পরিবর্তে এখানে টেকনিক্যাল শব্দ
ডোপিং। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো পিওর, যেখানে কোনো ডোপিং করা হয় না, মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ডোপিং করা হয় না। ডোপিংটা কি সেটা আমি পরে বলতেছি। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে ডোপিং করা হয়। এই ডোপিং এর কারণে একটা পিওর সেমিকন্ডাক্টর ইমপিওর সেমিকন্ডাক্টরে বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরে পরিণত হয়। তাহলে ডোপিং হলো এমন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অর্থাৎ বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরে কনভার্ট করি। তাহলে ডোপিং কিছুই না, ডোপিং হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থেকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্সনের একটা ওয়ে বলতে পারো, যেই ওয়ের মাধ্যমে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরে বা পিওর সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনসিক বা ইমপিওর সেমিকন্ডাক্টরে কনভার্ট করা হচ্ছে। এখন এই ডোপিং কিভাবে করা হয় এবং ডোপিং এর ইন ডিটেইলস আমরা একটু পরে আবার দেখব। এখন এই যে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক যে সেমিকন্ডাক্টর আমি বলতেছি বা পিওর এবং ইমপিওর, এই পিওর সেমিকন্ডাক্টরের চাইতে ইমপিওর সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেশি। অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে যে পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হবে, ইমপিওর সেমিকন্ডাক্টরের ভিতরে তার চাইতে একটু বেশি ইলেকট্রিসিটি ফ্লো হবে। তো আমরা চাই যে যত বেশি ইলেকট্রিসিটি ফ্লো হবে ততটাই ভালো, তাই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের চাইতে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে প্রিফার করি। অর্থাৎ আমরা ইউজুয়ালি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে ডোপিং এর মাধ্যমে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করি। কারণ কি? কারণ হলো এক্সট্রিনসিক ডোপিং করলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা বাড়ে কম্পেয়ার টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের তুলনায় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেশি, যার কারণে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের দিকে ফোকাস করি, বা যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তৈরি সেইগুলো সাধারণত এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কোনগুলা? এইগুলোও সেমিকন্ডাক্টর সিলিকন এবং জার্মেনিয়াম দ্বারাই তৈরি, অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টর থেকেই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি। কিন্তু এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যখন তৈরি করা হয় তখন এদের কন্ডাক্টিভিটিটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের চাইতে বৃদ্ধি পায়। তো কিভাবে তৈরি করা হয়? সেটা তৈরি করা হয় ডোপিং এর মাধ্যমে। অর্থাৎ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে যদি ডোপিং করা হয় তাহলে আমরা এক্সট্রিনসিক পাবো। তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এই দুটো কিন্তু এই শব্দ দুটো বারবার আসবে, বারবার। এন টাইপ পি টাইপ, এন টাইপ পি টাইপ বলতেই বুঝতে হবে যে এইগুলোও সেমিকন্ডাক্টর, কিন্তু এইগুলো হলো অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এইগুলোও তৈরি করা হয়েছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের থেকে, কিন্তু এখানে এক্সট্রা একটা টার্মিনোলজি আছে, সেটা হলো ডোপিং। ডোপিং এর মাধ্যমে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থেকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এ কনভার্ট করা হয়েছে। এখন তাহলে আমরা ডোপিংটা ইন ডিটেইলস জেনে নিই। যে ডোপিংটা কি, একটু আগে আমি সহজ বাংলায় বললাম। ডোপিংটা হলো পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করার, বা পিওর সেমিকন্ডাক্টরকে ইমপিওর সেমিকন্ডাক্টরে কনভার্ট করার একটা ওয়ে। ডোপিং তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি সেমিকন্ডাক্টর শব্দটা আর লিখতেছি না, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, দেন মনে করো ডোপিং প্রসেস, তাহলে হবে কি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, দেন যদি ডোপিং করা হয় তাহলে এটা কি হবে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট হবে। তো ডোপিং এ অ্যাকচুয়ালি কি করা হয়? ডোপিং এ এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে
অন্য কোনো মৌল যোগ করা হয়। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনগুলা? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো, একটু আগেই বললাম, সিলিকন, পিওর সিলিকন অথবা পিওর জার্মেনিয়াম, এইগুলা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে যে প্রসেসের মাধ্যমে অন্য কোনো মৌল যোগ করা হয়, অ্যাটম যোগ করা হয়, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে ডোপিং। অর্থাৎ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেমন সিলিকন এবং জার্মেনিয়ামের এর সাথে এক্সট্রা কোনো অ্যাটম, তাহলে সেটা তো আর পিওর থাকতেছে না। পিওর ছিল সিলিকন অথবা জার্মেনিয়াম, কিন্তু এর সাথে আমরা এক্সট্রা কোনো অ্যাটম যোগ করতেছি, মৌল যোগ করতেছি, তাহলে সেটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট হচ্ছে। তাহলে যে প্রসেসের মাধ্যমে পিওর সেমিকন্ডাক্টরের সাথে এক্সট্রা অ্যাটম, আমরা এটাকে ইমপিউরিটি বলবো, যোগ করা হয়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং। এখন এই ডোপিং, এই যে এক্সট্রা অ্যাটম, সেটা অ্যাকচুয়ালি যে কোনো অ্যাটমই যোগ করা যাবে না। সেই এক্সট্রা অ্যাটম হইতে পারে হলো ট্রাইভ্যালেন্ট, ট্রাই অথবা পেন্টাভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ ত্রিযোজী অথবা যে সকল মৌল ত্রিযোজী অথবা পঞ্চযোজী, ট্রাইভ্যালেন্ট অথবা পেন্টাভ্যালেন্ট অ্যাটম। এখানে যে অ্যাটম বলতেছি, সব অ্যাটমই যোগ করা যাবে না, VALENT, সব অ্যাটমই চাইলে আমরা যোগ করতে পারবো না। কোনগুলা পারবো? এই ডোপিং প্রসেসের মাধ্যমে পিওর সেমিকন্ডাক্টরের সাথে কোন এক্সট্রা অ্যাটমগুলো যোগ করতে পারবো? সেই অ্যাটমগুলোই যোগ করতে পারবো যে অ্যাটমগুলা সর্ববহিস্থ শক্তি স্তরে 3টা অথবা 5টা ইলেকট্রন আছে, যেমন, অর্থাৎ সেইগুলোকে আমরা বলতেছি ট্রাইভ্যালেন্ট অথবা পেন্টাভ্যালেন্ট অ্যাটম। তাহলে ডোপিং প্রসেসটা হলো এমন প্রসেস যে প্রসেসের মাধ্যমে পিওর সেমিকন্ডাক্টরের সাথে ট্রাইভ্যালেন্ট অথবা পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করা হয়, সেটাকে আমরা বলতেছি ডোপিং। এখন ডোপিং কেন করা হয়? ডোপিং করা হয়, একটু আগে আমি বলে এসেছি যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেশি কম্পেয়ার টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তাই পিওর সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা ডোপিং করে থাকি। এতটুকু ক্লিয়ার? জি স্যার। হ্যালো, তাহলে ডোপিং আমরা কেন করে থাকি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করার জন্য আমরা যে ট্রাইভ্যালেন্ট অথবা পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করতেছি, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে ডোপিং। ডোপিং করা হয় কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য। তাহলে আমরা কি সেটা দেখি। এখন আমরা দুই ধরনের যে ক্লাসিফিকেশন, ইন্টেন্স আর এক্সট্রিনসিক ভাবে, যে ডোপিং এর মাধ্যমে এবং আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে ফোকাস করব। সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেশি ইন্টেনসিভ সেমিকন্ডাক্টরের চাইতে, তাই আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এটা তৈরি করা হবে, সেটা এখন আমরা একটু জানবো, এন টাইপ এবং পি টাইপ। তাহলে এখন আমরা আসতেছি হলো আমাদের মূল ইয়েটা হলো এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তৈরি করা হয় ডোপিং এর মাধ্যমে। তো এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর কি কি ছিল? এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ছিল দুই ধরনের, একটু আগেই দেখছি আমরা, হলো এন টাইপ আর একটা হলো পি টাইপ।
এন টাইপ এবং পি টাইপ। তো এন টাইপ কিভাবে তৈরি করা হয় এবং পি টাইপ কিভাবে তৈরি করা হয় সেটাই আমরা এখন দেখব। পিওর এসসি, পিওর এসসি বলতে সরি এখানে পিওর বানান ভুল হয়েছে, পি ইউ আর ই। পিওর এসসি বলতে অ্যাকচুয়ালি আমি বলতেছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, কারণ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরই তো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ছিল। পিওর এসসি প্লাস পেন্টাভ্যালেন্ট অ্যাটম। এই যে দেখো একটু আগেই বলছিলাম যে আমরা অ্যাটম যোগ করতে পারবো কোনগুলা, পিওর সেমিকন্ডাক্টর সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে অ্যাটম যোগ করতে পারবো, যে কোনো অ্যাটম না, ট্রাইভ্যালেন্ট অথবা পেন্টাভ্যালেন্ট। তো এই যে পিওর সেমিকন্ডাক্টর, যেমন পিওর সেমিকন্ডাক্টর বলতে অ্যাকচুয়ালি সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটম যদি যোগ করি তাহলে সেটা এন টাইপ হবে। যেমন সিলিকন, পিওর সেমিকন্ডাক্টর বলতে সিলিকন অথবা সাথে যদি পিওর সেমিকন্ডাক্টর বলতে সিলিকন অথবা জার্মেনিয়াম, এইগুলোর সাথে যদি আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটম যেমন আর্সেনিক একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম, আবার অ্যান্টিমনি একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম, আর্সেনিক যদি যোগ করি তাহলে যে সেমিকন্ডাক্টরটা তৈরি হবে সেই সেমিকন্ডাক্টরটাকে আমরা তখন বলবো হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ পিওর সিলিকন জার্মেনিয়ামের সাথে আমরা পেন্টাভ্যালেন্ট পঞ্চযুতি অ্যাটম যখন যোগ করব তখন সেটাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। আর পিওর সেমিকন্ডাক্টরের সাথে পিওর সেমিকন্ডাক্টর যেমন কি সিলিকন অথবা জার্মেনিয়াম, এইগুলার সাথে যখন আমি ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করব, ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করব, যেমন ট্রাইভ্যালেন্ট অ্যাটম কি হইতে পারে, গ্যালিয়াম হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, এগুলো হলো ট্রাইভ্যালেন্ট অ্যাটম। তখন যেটা তৈরি হবে সেটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর হলো সিলিকন জার্মেনিয়াম অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযুজি মৌল যেমন আর্সেনিক যোগ করলে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পাবো। আর পি টাইপ হলো পিওর সেমিকন্ডাক্টর যেমন সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে যদি আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করি তাহলে আমরা পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাবো। এখন এখানে এন অ্যাক্রোনিম ফর নেগেটিভ বা ইলেকট্রন, টাইপে বেশি চার্জ নেগেটিভ বা ইলেকট্রন, আর পি টাইপ বেশি চার্জ ক্যারিয়ার থাকে পজিটিভ। আমরা আরো কিছু যে এন টাইপ এবং পি টাইপের আরো বৈশিষ্ট্য নেক্সট ক্লাসে আমরা দেখব, যে এন টাইপ কি পি টাইপ কি। আমরা এখানে দেখলাম যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের দুটো ক্লাসিফিকেশন, সেটা হলো এন টাইপ এবং পি টাইপ, এবং কিভাবে ডোপিং প্রসেসের মাধ্যমে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। হিসেবে আর্সেনিক যোগ করতেছি, এই যে যোগ করার প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং। যে প্রসেসের মাধ্যমে এক্সট্রা অ্যাটম পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করে পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করা হচ্ছে, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে ডোপিং। ডোপিং করা হয় পিওর সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কম থাকে, তাই এটার কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করে থাকি। তো এই পর্যন্ত। কেউ একজন তোমাদের চেয়ার কে? মাহারিন? জি স্যার। তোমাদের চেয়ার কে? তুমি? এই ক্লাসের চেয়ার কে? স্যার আমি, আর হচ্ছে সাকিব। আচ্ছা মাহারিন, তুমি একটু আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা একটু নাও তো, স্ক্রিনশট নিয়ে রাখো, পরে আমাকে একটু দিও তুমি, অথবা সবাই একটু এই চ্যাট বক্সে আইডি গুলো লেখো, তুমি আইডি গুলো একটু নোট ডাউন করে রাখো। ওকে স্যার।
হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ক্লাস রেকর্ডগুলো কোথায় পাবো? ক্লাস রেকর্ড আমি 1-2 দিনের মধ্যে গুগল ক্লাসরুমে দিয়ে দিব লিংকগুলো, ইমেইলে ঠিক আসবে, আছে স্যার। ওটা আমি শেয়ার করব ক্লাসরুমে। আচ্ছা, তোমাদের কি বুঝতে কোনো কিছু সমস্যা হচ্ছে? আমি কি ফাস্ট পড়াইতেছি না ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। সবাই তাহলে মাহারিন, তুমি একটু এগুলো নোট ডাউন করে রাখো আজকের তারিখ দিয়ে, হ্যাঁ? জি স্যার। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এন টাইপ এবং পি টাইপের আর একটু ডিটেলসে যাব, যে এন টাইপের কনস্ট্রাকশন এবং পি টাইপের কনস্ট্রাকশন এগুলো ইন ডিটেলস একটু দেখব। দেন এন টাইপ এবং পি টাইপ থেকে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করব। যতটুকু দেখালাম তোমাদের, এইগুলো একটু ভালো করে পড়ো, ভালো করে দেখো এই পয়েন্টগুলো। আমি কিন্তু বেশ কিছু পয়েন্ট, বিশেষ করে এই যে এন টাইপ, পি টাইপ, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, এগুলো ভালো করে দেখে ফেলো। আধা ঘন্টা দেখলে তোমরা বুঝে যাবা যে অ্যাকচুয়ালি ডোপিং কি, এন টাইপ কি, পি টাইপ কি। বইও পাবা, আবার গুগল করলেও পাবা। যদি আমার মনে হয় প্রত্যেকটা ক্লাসের পরে যদি তোমরা আধা ঘন্টা বা ওই দিনই যদি আধা ঘন্টা দেখো, 2-3 দিন পরে দেখলে আবার ভুলে যাবা। আজকের যে কোনো সময় যদি আধা ঘন্টা তোমরা দেখো, তোমাদের এই যে নোট ডাউন করা পয়েন্টগুলো যদি একটু দেখো, তাহলে আমার মনে হয় এই কোর্সটা তোমরা এনজয় করবা। অ্যাকচুয়ালি এই কোর্সে এখন মনে হচ্ছে যে অনেক মনে হয় থিওরি, অ্যাকচুয়ালি বেশি থিওরি না। আমরা বেশি দেখবা যে আমরা প্রবলেমই সলভ করতেছি, কিন্তু এইগুলো একেবারে বেসিক জিনিস, এইগুলা না জানলে পরবর্তীতে সমস্যা হবে। তাই আমি তোমাদের এই জিনিসগুলো দেখাইতেছি বা বারবার বলার চেষ্টা করতেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা সলভ করবো কিন্তু প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সার্কিট সলভ করবো বারবার। তোমরা যেমন ইলেকট্রিক্যাল টেকনোলজি 101-এ তোমরা থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম, কেভিএল, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, অনেক ধরনের সার্কিট সলভ করছো, সুপারপজিশন থিওরেম। এখানে আমাদের অত থিওরি লাগবে না, এখানে মেনলি বেশি যে থিওরি লাগবে সেটা হলো কেভিএল, বাট এর সাথে এই বেসিকগুলো একটু কাজে লাগবে। যে আমরা এন টাইপ বলতে কি বুঝি, পি টাইপ বলতে কি বুঝি, এন টাইপের চার্জ কি। এই যে যেমন আমি বললাম যে এন টাইপে মেজরিটি চার্জ কি হলো নেগেটিভ, আর পি টাইপে মেজরিটি চার্জ কি হলো পজিটিভ। এই পয়েন্টগুলো বারবার কাজে লাগবে, সুতরাং এইগুলো তোমাদের একটু দেখতে হবে। এই জিনিসগুলো যদি একটা দুটা ক্লাসের এই পয়েন্টগুলো যদি একটু ভালো মতো দেখো, তাহলে আর কেভিএল এর কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে এই পুরো কোর্সটাই হোপফুলি তোমরা এনজয় করবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো মনে হয় নেওয়া হয়ে গেছে না? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তোমাদের যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আজকে এখানে আমি শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমি আবার শুরু করব।